মিঠু সিন্ডিকেট, মিঠুটা কোন ব্যক্তি সেটা আমি দেখিনি। স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের অভিযোগ অতিরঞ্জিত, দাবি মন্ত্রীর। করোনার 4 মাসে দুর্নীতি তদন্তে কমিটি মাত্র একটি, শিগগিরই দুদকের রিপোর্ট। করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেকের, 8 সপ্তাহের মধ্যে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল। একদিনে সর্বোচ্চ শনাক্ত 4019, আরও 38 জনের মৃত্যু। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর। 2 লাখ টাকার ক্ষেত্রে পুরোটা দেয়া হবে নগদ, এর বেশি হলে অর্ধেক দেয়া হবে সঞ্চয়পত্রে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উত্তেজিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বাজেটের কপি ছেঁড়া, সংসদ অবমাননা, মন্তব্য ওবায়দুল কাদেরের। ঢাকা শহরে বাড়ি হলে মানুষ এত অমানুষ হতে পারে, আমার জানা ছিল না। রাজধানীতে বিনা নোটিসে ভাড়া বাড়ি থেকে শিক্ষার্থীদের উৎখাত, গ্যারেজ ও ডাস্টবিনে ফেলে দেওয়া হয় সার্টিফিকেট। কঠিন সংগ্রামে ভাসমান মানুষ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই রাষ্ট্রায়ত্ত পাটকলের পাওনা পরিশোধের খবর। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে এক সভায় তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। পাওনা 2 লাখ টাকা হলে পুরোটা দেয়া হবে নগদ, এর বেশি হলে অর্ধেক দেয়া হবে সঞ্চয়পত্রে, অর্ধেক নগদে। প্রায় 25,000 পাটকল শ্রমিক অবসরকালীন সুবিধা সহ প্রায় 5,000 কোটি টাকা পাবেন জানিয়ে আহমদ কায়কাউস বলেন, আগামী 3 দিনের মধ্যে শ্রমিকদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। গেল 44 বছরে মাত্র 4 বার লাভ করেছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। বেসরকারি খাতের পাটকলগুলো লাভ করতে পারলেও বিজেএমসির আওতাধীন মিলগুলো লোকসান গুনেছে বছরের পর বছর। সরকারি পাটকলগুলোর ক্ষতির পরিমাণ 10,674 কোটি টাকা। এমন অবস্থায় পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় জানানোর ঘোষণা দেয় সরকার। যাতে করে আধুনিক প্রযুক্তি এনে আমরা এই পাট খাতকে বিশ্বের বাজারে আমরা দখল করতে পারি। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিলেও বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবি ওঠে শ্রমিকদের পক্ষ থেকে। এবার সরকার থেকে এলো সে ঘোষণাও। গণভবনে এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস জানান, পাওনা বাবদ 5,000 কোটি টাকা বাজেট থেকে দেয়া হবে। কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা 2 লাখ টাকা হলে পুরোটাই নগদে পরিশোধ করা হবে। পাওনা এর থেকে বেশি হলে অর্ধেক নগদে, বাকিটা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করা হবে। মানে প্রায় 25,000 শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আছে, তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। একটি হচ্ছে অনধিক 2 লক্ষ টাকা যারা আছে তাদেরকে সম্পূর্ণ শতভাগ তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হবে। 2 লক্ষের অধিক যারা আছে পাবে, এর ভিতরে 50% নগদ এখনই দেওয়া হবে, আর বাকিটাও 50% মাননীয় প্রধানমন্ত্রী এখনই দিতে চান, তবে শ্রমিকদের কল্যাণের কথা চিন্তা করে উনি ভিন্ন একটি পদ্ধতি অনুসরণ করার সদয় নির্দেশনা দিয়েছেন। সেটি হচ্ছে অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে 3 মাস মেয়াদি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, নগদ পরিশোধ ব্যাংক হিসাবের মাধ্যমে এবং সঞ্চয়পত্রের মাধ্যমে পাওনা সরাসরি সংশ্লিষ্ট শ্রমিককে নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ করা হবে। 2015 সালের সর্বশেষ মজুরি কাঠামো অনুযায়ী প্রায় 25,000 শ্রমিক নোটিশ মেয়াদের 60 দিনের মজুরি, চাকরি বিধি অনুযায়ী প্রাপ্য গ্র্যাচুইটি, পিএফ তহবিলে জমাকৃত সমুদয় অর্থ এবং প্রাপ্য গ্র্যাচুইটির উপর নির্ধারিত হারে গোল্ডেন হ্যান্ডশেক সুবিধা পাবেন। গত 25 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর শুরু হয়েছে স্থায়ী শ্রমিকদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও সিন্ডিকেটের কোনো অস্তিত্ব নেই, সবই অতিরঞ্জিত, এমনটাই দাবি স্বাস্থ্যমন্ত্রীর। এদিকে করোনার 4 মাসে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ উঠে আসলেও মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি হয়েছে মাত্র একটি। বিশেষজ্ঞরা বলছেন, এমন নিষ্ক্রিয়তা দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। অন্যদিকে দুদক বলছে, স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে দ্রুত একটি রিপোর্ট প্রকাশ করতে যাচ্ছে তারা। এহসান জুয়েলের রিপোর্ট।
করোনাকাল, বিপর্যস্ত স্বাস্থ্য খাত, চিকিৎসকদের সুরক্ষা সামগ্রীর কেনাকাটায় গোলমিলের পর হোটেলে থাকা খাওয়ার বিলে অসঙ্গতির অভিযোগ। জরুরি পরিস্থিতির সুযোগে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা সহ সবশেষ করোনা পরীক্ষার কিট সংকটে নানা প্রশ্ন। দেশে করোনার সংক্রমণ শুরু মার্চে। এই সময়ে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠে এলেও গত 4 মাসে মন্ত্রণালয় তদন্ত কমিটি করেছে কেবল N95 মাস্ক কেনাকাটা। সেই রিপোর্টও দায়সারা। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অগ্রণী ভূমিকা পালন করার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। উল্টো সিন্ডিকেটের অস্তিত্ব অস্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী দাবি করছেন এইসব বিষয় অতিরঞ্জিত। মিঠু সিন্ডিকেট, মিঠুটা কোন ব্যক্তি সেটা আমি দেখি নাই। সিন্ডিকেট কথাটা যে ব্যবহার হয় এটা আমরা অতিরঞ্জিত। সিন্ডিকেট থাকতে পারে, আমি তো চোখে দেখি নাই, কারণ আমার কাছে এখানে কোনো সিন্ডিকেটের কোনো অবস্থান নাই। 600টা জায়গা থেকে ক্রয় হয়, তো 600টা জায়গায় সিন্ডিকেট করা তো ইজ ডিফিকাল্ট। অভিযোগগুলোর তদন্ত না হওয়াকে দুঃখজনক মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রয় খাতের সিদ্ধান্ত গ্রহণ যারা করেন তারা এসব কিছু জানেন না এই কথা বললে, এটা তাদের নলেজের বাইরে এই কথা বললে কিন্তু বিশ্বাস করা যাবে না। এবং তারই কিন্তু প্রমাণ যেটা দেখা গেছে, বিভিন্ন সময় স্বাস্থ্য খাতে উচ্চ পর্যায়ে জড়িত ব্যক্তিবর্গদের একাংশ কিন্তু দেশে বিদেশে সম্পদের বিকাশ ঘটিয়েছেন। করোনার আগে দুদক স্বাস্থ্য খাত নিয়ে যে রিপোর্ট দিয়েছে, 6 মাস পর সম্প্রতি সে অনুযায়ী 14টি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাকালীন সময়ে দুর্নীতি নিয়ে এখন নতুন করে তদন্ত করছে দুদক। সেই রিপোর্ট দেওয়া হবে শীঘ্রই। অনুসন্ধান সবই চলছে, যা আপনারা দেখছেন পত্রিকায়, আপনারা যা পাচ্ছেন, আমরা প্রত্যেকটাই ইনকোয়ারি করছি, ইনকোয়ারির অর্ডার আছে এবং আমি মনে করি যে এগুলো রিপোর্ট আমরা সহসা পাবো। এরপরে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ টু বি ডান। দুদক নিজেরা তদন্ত চালিয়ে যাওয়ার পাশাপাশি দুর্নীতি রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় কি করছে সেই বিষয়টিও জানতে চেয়েছে মন্ত্রণালয়ের কাছে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্তদের প্লাজমা দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতে রাজধানীতে সক্রিয় একাধিক প্রতারক চক্র। অনলাইনে প্লাজমা সরবরাহের বিজ্ঞাপন দেয়ায় অভিযান চালিয়ে রাজধানী থেকে প্রতারক চক্রের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা জানান চক্রটি বেশ কিছুদিন ধরে এই অপতৎপরতা চালিয়ে আসছিল। করোনা আক্রান্ত রোগীর জন্য জরুরি প্লাজমা। মহামারীর এই কালে সামাজিক মাধ্যমে চোখ পাতলেই দেখা যায় এমন দৃশ্য। আক্রান্ত ব্যক্তির স্বজনরা হন্য হয়ে খোঁজেন প্লাজমা, যা দিতে পারেন কেবল করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তি যার তৈরি হয়েছে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি। আর মানুষের এই অসহায়ত্বের সুযোগ নিচ্ছে কিছু প্রতারক। চাহিদার তুলনায় প্রাপ্যতা কম থাকায় সুযোগকে কাজে লাগিয়ে প্লাজমা দেওয়ার নামে প্রতারণা করছে একটি চক্র। প্লাজমা দেওয়ার কথা বলে দাবি করছে টাকা। অনলাইন লেনদেনের মাধ্যমে টাকা হাতে পাওয়ার পর সটকে পড়ে এসব চক্রের লোকজন। এরকম বেশ কয়েকটি প্রতারণার তথ্য পাওয়ার পর মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই চক্রের অন্যতম এক সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। একদল প্রতারক চক্র এই প্লাজমা দেওয়ার নাম করে মুমূর্ষু রোগীদের অ্যাটেন্ডেন্টদের সাথে যোগাযোগ করে তাদেরকে প্রতারিত করছে। এরকম একটি সংবাদ আমরা জানতে পেরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা তেজগাঁ বিভাগের একটি দল বিভিন্ন জায়গায় অপারেশন করে এই প্রতারক চক্রটিকে শনাক্ত করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি সদস্যদেরকে গ্রেপ্তারের জন্য অপারেশন পরিচালিত হচ্ছে। অনলাইনে কেউ প্লাজমা প্রদানের জন্য উৎসাহী হলে যথেষ্ট যাচাই বাছাই না করে প্লাজমা গ্রহণের জন্য কোনো লেনদেন না করার পরামর্শ গোয়েন্দা কর্মকর্তাদের। এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দেশে একদিনে সর্বোচ্চ 4019 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1.5 লাখ। 24 ঘন্টায় আরও 38 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1926 জনে। এদিন সুস্থ হয়েছেন রেকর্ড 4334 জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। চিকিৎসা বিজ্ঞানের সব আবিষ্কার, গবেষণার অন্বেষণকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এক ভাইরাসের কারণে অস্বস্তিকর জীবনযাপনে বাধ্য হচ্ছে মানুষ। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সংক্রমণের ঝুঁকি এমনিতেই বেশি। বৃহস্পতিবার জানানো হলো সবশেষ 24 ঘন্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 4019 জন, মারা গেছেন 38 জন। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন 4019 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন। এ পর্যন্ত 1926 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার
1.26%। মারা যাওয়া 38 জনের মধ্যে 35 জনের বয়সী 40-এর উপরে। সবাই আক্রান্ত হলেও মারা যাওয়ার পরিসংখ্যানে এগিয়ে বয়স্করা। 41 থেকে 50 বছরের মধ্যে 14.80%, 51 থেকে 60 বছরের মধ্যে 29.08% এবং 60 ব্যক্তি 43.31%। বুলেটিনে বলা হয়, করোনা মুক্ত হয়ে পরদিনই কর্মস্থলে যোগ দেওয়া যাবে না। যে কেউ কোভিড-19 পজিটিভ হলে তিনি 14 দিন অবশ্যই আইসোলেশনে থাকবেন এবং লক্ষণ উপসর্গ মুক্ত হলে তিনি আরও 14 দিন কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক কাজে ফিরবেন। হাত ধোয়া, মাস্ক পরা এবং একে অপর থেকে দূরে থাকার মধ্য দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, এমনকি গোটা মানবজাতিকে রক্ষা করতে পারার এমন স্বাস্থ্যবিধি আসেনি আগে। তাই সহজ এই বিষয়গুলো মানতে হবে বাঁচার তাগিদে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী তোহা খান তামিম। কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছিলাম যে বিশ্বে 215টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 17তম। এখন আজকের দিনে আমরা যদি বলি তাহলে বাংলাদেশের অবস্থান রয়েছে 18তমতে। স্বাগত জানাচ্ছি আজকের স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণে। গত 24 ঘন্টা সার্বিক চিত্রের যদি দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নমুনা পরীক্ষা হয়েছে 2 জুলাই 18,362 জনের এবং এ থেকে আক্রান্ত হয়েছেন 4,019 জন। আজও মৃতের খাতায় যোগ হয়েছে 38 জনের নাম এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,926 জন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন যে হারে মৃত্যুবরণ করছেন কিন্তু তার থেকে অধিক হারে কিন্তু সুস্থ হয়েছেন। আক্রান্তের চিত্রের সূচকে আমরা দেখতে পাচ্ছি প্রথম আক্রান্ত হয়েছিলেন 8 মার্চ 3 জন। দিন যত গড়িয়েছে ততই কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আমরা দেখেছি আজ পর্যন্ত 2 জুলাই অর্থাৎ প্রায় 1.5 লাখ পার হয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। মৃতের চিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সেই সূচকটাও কিন্তু ঊর্ধ্বমুখী। প্রথম বাংলাদেশে আমরা দেখেছি যে 18 মার্চ একজন মারা গিয়েছিলেন, এরপরে 18 এপ্রিল 84 জন, তার এক মাস পরে 18 মে 349 জন। এরপরে কিন্তু সূচকটা আক্রান্তের মতোই ঊর্ধ্বগামী হয়েছে। আজকে 2 জুলাই আমরা দেখতে পাচ্ছি যে 1,926 জনে গিয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি 27 জন হয়েছিলেন 23.12%। সেই দিন হারটা বেশি হয়েছিল। 26 থেকে আজকে 2 জুলাই পর্যন্ত যদি হিসেব করি তাহলে বলা যায় 20, 21 এবং 22 এর মধ্যে কিন্তু এই হারটা ওঠানামা করছে। বাংলাদেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 66,442 জন, যার শতাংশ হচ্ছে 43.34%, 1.26% মৃতের হার এবং চিকিৎসাধীন রয়েছেন 85,268 জন। স্বাস্থ্যবিধি যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরাই আমাদের পরিবারের জন্য, আপন জনের জন্য তথা সারা দেশের জন্য কিন্তু আমরাই ক্ষতিগ্রস্তের কারণ হব, ক্ষতির কারণ হব। তো সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। তো এই ছিল আজকের বিশ্লেষণে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রতিমন্ত্রীর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েকদিন আগে জাতীয় সংসদের পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে, যদিও তার শরীরে কোনো উপসর্গ ছিল না। করোনা ভাইরাস শনাক্তের পর প্রতিমন্ত্রী কিছুদিন বাড়িতে আইসোলেশনে ছিলেন। 1 জুলাই তিনি সিএমএইচে ভর্তি হন। তিনি শারীরিকভাবে সবল আছেন বলেও জানা গেছে। করোনায় আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম থেকে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকার ল্যাবেইড হাসপাতালে নেওয়া হয় তাকে। সস্ত্রীক করোনায় আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার চিত্তরঞ্জনের শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং পরে ভর্তি করা হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ড গঠন করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। গত 30 জুন ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে তার। দেশে করোনার প্রথম ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে গ্লোব বায়োটেক। দ্বিতীয় ধাপের গবেষণার পর আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এটি মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপারেও আশাবাদী তারা। এদিকে আবেদন পেলে অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। We can't afford to lose any more. তাগিদটা হয়তো ছিল ভেতর থেকে। আবেগঘন সংবাদ সম্মেলনে এক তরুণ তুর্কি জানান দিলেন, এবার করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করলো বাংলাদেশ। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড ভ্যাকসিন আবিষ্কারের প্রাথমিক পরীক্ষায় 100% সফলতা পাওয়ার দাবি করেছে।
বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে গ্লোব বায়োটেক লিমিটেডের পক্ষ থেকে দাবি করা হয় ভ্যাকসিনটি প্রাথমিক এনিমেল ট্রায়ালে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পেয়েছেন তারা। দ্বিতীয় ধাপে রেস্ট্রিক্টেড এনিমেল ট্রায়ালে যাবে সংস্থাটি, যাতে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এর পরের ধাপ মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল। 614 নাম্বার পজিশনে একটা অ্যামাইনো অ্যাসিড মিউটেশন আছে, সেই মিউটেশনটা কনসিডার করেই কিন্তু আমরা আমাদের টার্গেট ডেভেলপ করেছি। প্রিলিমিনারি একটা ট্রায়াল করেছি, 6 থেকে 8 সপ্তাহ লাগবে আমাদের একটা রেগুলেটেড ট্রায়াল করে বিএমআরসিতে এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য দিতে। এখন এটা ডিপেন্ড করতেছে বিএমআরসি আমাকে কতদিনে অ্যাপ্রুভাল দিবে। ক্লিনিক্যাল ট্রায়াল ও পরে বাজারজাতের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অনুমতির জন্য যাবেন তারা। এখন ইনস্ট্যান্ট আমার কাছে 5 থেকে 7 মিলিয়ন বায়াল তৈরি করার মতো সক্ষমতা আছে। আমি যখন এখান থেকে ক্লিয়ারেন্স পাবো সরকার থেকে, আমি প্রোডাকশন শুরু করতে পারবো। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি বলছে প্রোটোকল মেনে আবেদন করলে দেয়া হবে অনুমোদন। হিউম্যান ট্রায়ালে যখন যাবেন তখন আমাদের এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য আমাদের কাছে সাবমিট করবেন পেপার, আমরা তখন ওইটা দেখবো এবং সেটা একটা সিআরওর মাধ্যমে আসতে হবে। সেটা মহামারী করোনা ভাইরাস 6 মাস পার করেছে। সংক্রমণ ও মৃত্যুর ভয়ানক পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। রাতের ঢাকায় তৎপর হয়ে উঠেছে অপরাধীরা, বাসা বাড়িতে বাড়ছে চুরি। করোনার কারণে লোকবল সংকটকে দুষছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করোনা দুর্যোগে বাড়ি যাওয়ার সুযোগে বিনা নোটিশে শিক্ষার্থীদের উৎখাত করছেন ঢাকার অনেক বাড়িওয়ালারা। ধানমন্ডিতে শিক্ষার্থীদের সার্টিফিকেট, ল্যাপটপ সহ জিনিসপত্র ভাগাড়ে ফেলে দিয়েছেন এক বাড়িওয়ালা। অন্যদিকে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 130 শিক্ষার্থীকে হোস্টেল থেকে বিতাড়িত করা হয়েছে, যে স্তূপ করে রাখা হয়েছে মালামাল। আব্দুল হালিমের ক্যামেরায় বিস্তারিত সাদাত রহমতুল্লাহর রিপোর্টে। সব স্বপ্ন আপনারা ডাস্টবিনে ফেলে এখন আপনারা আর আমরা ঘুমোচ্ছি পাশে দরজা। ঢাকা কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সজীব মাথা গোজার ঠাই তো হারিয়েছেনই, ছুঁড়ে ফেলা হয়েছে শিক্ষা জীবনের অর্জন সনদগুলোও। রাজধানীর ধানমন্ডি এলাকার বাড়িওয়ালা মজিবুর হক পুরো ভাড়া দিতে না পারায় 9 শিক্ষার্থীকে বাসা থেকে বের করে দিয়েছেন বিনা নোটিশে। শুধু তাই নয়, তাদের জরুরি কাগজপত্র সহ সব জিনিসপত্র ফেলে দিয়েছেন ভাগাড়ে। মালগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের যে মহিলা যারা নেয় এদেরকে হচ্ছে ভাড়া করে নিয়ে আসে, ভ্যানে করে ভাড়া করে ওদেরকে দিয়ে ওরা হচ্ছে কোথায় ফেলে দেয়। ঢাকা শহরে বাড়ি হলে মানুষ এত অমানুষ হতে পারে, আমার জানা ছিল না। একই দশা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 130 শিক্ষার্থীর 2 মাসের ভাড়া বকেয়া হওয়ায় শিক্ষার্থীদের সব জিনিসপত্র ফেলে দেন গ্যারেজে। খবর পেয়ে বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন ছাত্ররা। একটা সার্টিফিকেট নেই, আমার জিএসসি সার্টিফিকেট, আমার এসএসসি সার্টিফিকেট, আমার ডিপ্লোমা সার্টিফিকেট, মূল সার্টিফিকেটগুলো ছিল। ডেস্কটপ, ল্যাপটপ, তারপর হচ্ছে অনেকের ধরনের ট্রাঙ্কের ভিতরের কিছু গুরুত্বপূর্ণ মালামাল। প্রথম মাসে আমরা ভাড়া দিই নাই, উনি চাইছিল কিন্তু আমরা দিতে পারি না করোনা পরিস্থিতির কারণে। কিন্তু পরবর্তীতে উনি আর আমাদের সাথে যোগাযোগ করে নাই, না করে উনি আমাদেরকে হোস্টেল থেকে বাই করে দিয়েছে আর কি, জিনিসপত্র বের করে দিয়েছে, মালগুলা একদম নিয়ে নিছে আর কি, নোটিশ, বিনা নোটিশে। এসব শিক্ষার্থীদের হুমকিও দেওয়া হয় দফায় দফায়। এসে দেখলাম মালামাল এলাম, আমার একটা ছেলে একটা টি শার্টও পাইনি এখনো। সার্টিফিকেট সেটা তো গেছেই, ইভেন তার থেকে আরো এটা খারাপ, মানে ওটা তো মূল লাইফে একটা স্টুডেন্ট লাইফে ওটা গুরুত্বপূর্ণ জিনিস। ইভেন ওই যে শখের গিফট করছে সেটাও বাড়িওয়ালা বহু টাকা পায়, তারপরে বাড়িওয়ালা আমাদের যে অ্যাডভান্স টাকা ছিল সেই টাকা কেটে আমাদেরকে নামাই দিছে। এই ঘটনায় হোস্টেল পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে শিক্ষার্থীদের প্রতি এমন অমানবিক আচরণ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। অভিযোগ দেওয়ার পর আমরা একটু অভিযোগ গ্রহণ করেছি, এই বিষয়ে একটি মামলা রুজু হয়েছে। আমরা এই বিষয়ে এখন তদন্ত করে প্রয়োজনে যে আইনগত সাহায্য সেটা করব। অন্তত সার্টিফিকেটগুলো খুঁজে পাওয়ার চেষ্টায় মরিয়া এই শিক্ষার্থীরা। ঢাকায় এমন কয়েক লাখ শিক্ষার্থী ব্যাচেলর বাসায় ভাড়া থাকেন। করোনার এই দুঃসময়ে শিক্ষার্থীদের প্রতি যদি মানবিক আচরণ করেন বাড়িওয়ালারা, তাহলে করোনা পরবর্তী সময়ে এসব শিক্ষার্থীরা আবারও ঘুরে দাঁড়াতে পারেন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যুগে যুগে নিপীড়িত, নিঃস্ব আর ভাসমান মানুষেরা শুধু পেটের ক্ষুধা মেটাতেই সংগ্রাম করেন। করোনাকালে সেই যুদ্ধ যেন আরও বেড়েছে। যখন সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার নির্দেশনা দেয়া হচ্ছে প্রতিনিয়ত, সেখানে ঘরহীন মানুষেরা কেমন আছেন? আশরাফুল ইসলামের ছবিতে পথের মানুষদের কথা জানাচ্ছেন আতিকুর রহমান তমাল।
আগের রাতে চুরি হয়ে গেছে চাল, সেই ক্ষোভে আর দুঃখে নিয়তিকেই গালাগাল করছিলেন রমনা এলাকার ফুটপাতের বাসিন্দা মিনারা বেগম। তার চেয়েও যে কেউ গরিব থাকতে পারে সেই দুঃস্বপ্নই যেন বাস্তব হলো করোনাকালে। মানুষের কাছে খুঁজলে মাংলে ওই পচা গলা সরা মরা ওগুলো দেয়, ওগুলো তো খাওয়ান যায় না। এরপরে ওই কেউ একটু খিচুড়ি মিচুড়ি দিলে একটু খায়। ওদিকে ইতিউতি ঘুরে কিছু না পেয়ে কারওয়ান বাজার থেকে একটা পচা কাঁঠাল কুড়িয়ে এনে নীলক্ষেতের রাস্তায় বসেই খাচ্ছিল বাপ মাহারা শরীয়তপুরের সুজন। কিছু খাইছি, কিছু ভালো পাইছি, আবার এখন পচা মানে আবার পেটটা তারা বললো না, আমাদের খায় তার লাভ নেই। যৌবনকালে সন্তানকে নিশ্চয়ই ওলা বেবির গল্প শোনাতেন মা। সেই ওলা বেবি এখন ফিরেছে ভিন্ন নামে, কিন্তু মা এতদিনে নিজের নাম তো বটেই ভুলে গেছেন সন্তানের নামও। তাই বোধহীন হয়ে পলাশীর মোড়ের একই স্থানে বসে থাকেন দিনের পর দিন। এক সময়ের ব্যস্ত কমলাপুরে এখন চড়ুই পাখির আনাগোনা, যাত্রী কম, খাবার নেই, তাই দুচোখে রাজ্যের ক্ষুধা নিয়ে বসে থাকে গাজীপুরের সোহেল। মানুষদের ইনকাম নেই, তাদের ইনকাম থাকবে কোথায়? তাদের ইনকাম না থাকে তারা কোথায় গেছে এটা সঠিক বলা যায় না। সামাজিক দূরত্ব, ঘন ঘন হাত ধোয়া, মাস্ক পরা কিংবা ঘরে থাকার নির্দেশ এই মানুষদের কাছে উপহাসের মতো শোনায়। নষ্ট হয়ে গেছে আর তরকারি শেষ। আচ্ছা, এখন খাবেন কি তাহলে আজকে? আমরা এই পানি ভাতের আগে দইয়ার খেতে হবে দুপুরের খাওয়ান। তরকারি তরকারি নেই, পানি দিয়ে পিস দিয়ে খেতে হবে। খাওয়ার একটু টাকা নাই ভাই, মাছ কই পাবো? মাছের টাকা কইতেন যোগাবো ভাই? মাছের টাকা ওই বন্ধের আগে থেকে তো আমরা কাজ বাজ বন্ধ ভাই। প্রান্তিক এই মানুষদের করোনা সতর্কতার চেয়ে তাদের পেটের ক্ষুধার দুশ্চিন্তা বেশি। তারা সংখ্যায় যেমন কম নয়, তেমনি এই শহরে সচ্ছল মানুষও তো অনেক। যদিও বাংলাদেশে করোনা সংক্রমণের শুরুর দিকে এই মানুষদের অনেকে খাদ্য সাহায্য করলেও এখন সেই তৎপরতা অনেকটাই নগণ্য। কারো জন্য সুরক্ষা, কারো জন্য উদম জীবন, এমন বৈষম্যে টিকতে না পেরেই হয়তো বোধ বিবেচনার বাইরে চলে গেছেন অনেকে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনা ক্রান্তিতে কাজ হারিয়ে গ্রামে ফেরা মানুষের চাপ বাড়ছে রংপুর সহ উত্তরের জেলাগুলোতে। এতে উত্তরের আর্থসামাজিক বিপর্যয়ের যে শঙ্কা সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় এখনই উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। জীবিকার তাগিদে ঘর ছেড়ে পরবাসী হওয়া মানুষগুলো করোনা ক্রান্তিতে বেকার হয়ে ফিরে আসছে দল বেঁধে। পরিবারের প্রয়োজনে একসময়ের অভাবী এই জনপদ ছেড়ে কাজের আশায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাড়ি দিয়েছিল। যা বেতন পাচ্ছি তাতে আমাদের তো সংসার চলে না, রুম ভাড়া খাওয়া হয় না, সে কারণে আমি ওখান থেকে চলে আসছি। বাড়িতে এসেছি, আসার পরে বাড়িতে কাজকর্ম নেই, বেকার অসহায়ের মধ্যে আছি, কেউ তো খোঁজ খবর নেয় না। ঢাকা থেকে আসার পর থেকে এখন আমাকে কেউ আর কাজে নিতেছে না। বিজিএমই এর তথ্য মতে পোশাক শিল্পে নিয়োজিত 50 লাখ শ্রমিকের 3/4 বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের। 2 কোটি মানুষ যখন কর্মসংস্থান হারিয়েছে তারা কিন্তু আর শহরে নেই, প্রত্যেকেই ছড়িয়ে পড়েছে গ্রামে। গ্রামীণ যে কর্মসংস্থানটা আছে তার উপর একটা বড় ধরনের প্রেশার পড়তে যাচ্ছে। 2 কোটি মানুষের কর্মসংস্থান হঠাৎ করে শিল্পের মধ্যে করা সম্ভব না, কিন্তু স্বল্পমেয়াদী কিন্তু এটা কৃষির মধ্য দিয়ে করা সম্ভব। করোনার এই মহাদুর্যোগ মোকাবেলায় এই অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সবাই, আর কৃষিকেই পরিস্থিতি মোকাবেলার সর্বোত্তম হাতিয়ার হিসেবে বেছে নেয়ার কথা বলছেন তারা। এই করোনা কালের কৃষি পারে এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এই কৃষির বহুমুখী ব্যবহার নিশ্চিত করা, কৃষিকে উজ্জীবিত করার মধ্য দিয়ে এই সংকট দীর্ঘমেয়াদে সমাধান সম্ভব। পোশাক শিল্প ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ সহ বড় শহরগুলোতে রিকশা চালক, নির্মাণ, পরিবহন, ইটভাটার শ্রমিক, ক্ষেতমজুর এবং গৃহকর্মী হিসেবে কাজ করা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের বড় অংশই এই অঞ্চলের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উত্তেজিত হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির দাবি, মহাসচিবকে বিব্রত করতেই সাংবাদিক বেশে এমন অবান্তর প্রশ্ন। এদিকে 2020-21 অর্থ বছরের বাজেট বাস্তবায়নযোগ্য নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলছেন, দুর্নীতি অব্যাহত রাখতেই সরকার এ বাজেট পাশ করেছে। সম্প্রতি জাতীয় সংসদে 2020-21 অর্থবছরের বাজেট পাশের পর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। দলটির পক্ষ থেকে বাজেট প্রত্যাখ্যান করার কথাও জানান তিনি। সরকার
তাদের লুণ্ঠনের প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য পার্লামেন্টে মাত্র একদিন আলোচনা করেছে এবং তা পাশ করে নিয়েছে। রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন 2020 প্রণয়নের বিষয়ে মির্জা ফখরুল দাবি করেন এ উদ্যোগ অস্বাভাবিক। নতুন আইন করার কি প্রয়োজনীয়তা অনুভব করলেন? এদিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিক পরিচয়ে দুজন ব্যক্তির প্রশ্নে উত্তেজিত হতে দেখা যায় বিএনপি মহাসচিবকে। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আপনার সাথে রিজভী সাহেবের একটা দ্বন্দ্ব চলছে, ঘটনাটা কতটা সত্য? এটা এই ধরনের প্রশ্ন আপনার করাটা এই মুহূর্তে ঠিক হয়। আপনি আমাকে অন্য একটা ওকেশনে করতে পারেন। আমার সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব নেই। আপনার অযথা এই ধরনের খবর কোথায় পান আমি ঠিক জানি না। এটাও একটা প্রশ্ন, যে প্রশ্নটার সঙ্গে ইলেকশন কমিশনের এই প্রস্তাবের সঙ্গে কিছুটা মিল আছে। তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে এই বাজেট বিএনপির আন্দোলনের মতো হয়েছে, যে ঈদের পরে আন্দোলন যে বাস্তবায়ন হয় না, তেমনি বাজেটও বাস্তবায়ন হবে না? আপনি কে বলছেন ভাই? আপনি কে বলছেন? আমাকে একটু আপনার নাম আর পত্রিকাটার কথা জানলে আমার উত্তর দিতে সুবিধা হবে। আপনার এই ধরনের প্রশ্ন সাধারণত সাংবাদিকরা করেন না। এই ঘটনার পরপরই মুঠোবার্তায় পেশাদারিত্ব বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয় দলটির প্রেস উইং থেকে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা বাজেট প্রত্যাখ্যান করার নামে অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলে সংসদের প্রতি চরম অবমাননা করেছেন। বৃহস্পতিবার নিজ বাসভবনে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। বাজেটের কপি ছিঁড়ে ফেলাকে শপথ ভঙ্গের শামিল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি দলীয় সংসদ সদস্যগণ এই বাজেট প্রত্যাখ্যান করার নামে সংসদ ভবনের সামনে মহান সংসদ কর্তৃক অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলেন। এটি মহান সংসদের প্রতি চরম অবমাননা। এটি তাদের শপথ ভঙ্গেরও শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। জাতির এই ক্রান্তিকালে তারা দায়িত্বশীল আচরণ করেননি। তারা চেয়েছিলেন সংসদ যাতে কোনো বাজেট পাস না করে, বাজেট ছাড়া একটি রাষ্ট্র তারা দেখতে চেয়েছিলেন। দ্রুত বিদ্যুৎ পেতে দেশে চালু হওয়া কুইক রেন্টাল প্ল্যান্ট যুগের ইতি ঘটতে যাচ্ছে। সরকার বলছে নবায়ন করা হবে না আর কোনো বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ। যদিও বিদ্যুৎ খাতে বছরে ভর্তুকি 8,500 কোটি টাকার মধ্যে বড় অংশই ব্যয় হয় এসব প্ল্যান্টের পেছনে। বিশ্লেষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব কেন্দ্র বন্ধ করতে পারলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় সম্ভব প্রতি বছর। দেবাশিস রায় জানাচ্ছেন বিস্তারিত। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় দেশে বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র 4,942 মেগাওয়াট। বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল মোট জনসংখ্যার অর্ধেকেরও কম মানুষ। তেলভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তে আলো আসতে শুরু করে দেশে। 2010 সালে এসব কেন্দ্র চালুর পর সরকার বলেছিল 3 থেকে 5 বছর মেয়াদ শেষে বিলুপ্তি ঘটবে কুইক রেন্টালের। কিন্তু বছর বছর চুক্তি নবায়নের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। বর্তমানে দেশের 137টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কুইক রেন্টাল রয়েছে 11টি আর রেন্টাল 9টি। গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেল এরই মধ্যে 12টি রেন্টাল প্ল্যান্ট বন্ধ করার তথ্য জানিয়ে বলছে, ভাড়ায় চালিত আর কোনো বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ নবায়ন করা হবে না। বছরে 8,000 8,500 কোটি টাকা, যেটা বিপিডির জন্য এই জন্য সরকারকে ভর্তুকি বা সাপোর্ট দিতে হয়। এটা ক্যাপাসিটি চার্জও তো একটা বড় অংশ সেখানে অবশ্যই কন্ট্রিবিউট করে। বিশ্লেষকদের দাবি, অযাচিতভাবে এসব কেন্দ্র এখনো উৎপাদনে রয়েছে। অভিযোগ আছে দুর্নীতিরও। অন্যায়ভাবে চুক্তি করে তাকে লাভবান করা হয়েছে, সেটা প্রমাণ করার পরে সে চুক্তি বাতিল করা যাবে না, সে চুক্তি রিভাইজ করা যাবে না তা নয়, এটা ইমিডিয়েটলি বাতিল করতে হবে। তার জন্য কোনো কিছু অন্তর নাই, এখনো প্রহসন চালিয়ে যাচ্ছে। এসব বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ হলে সাশ্রয় করা ভর্তুকির টাকা বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়নে কাজে লাগানো সম্ভব বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 40% বেশি বাজার ধরে না রাখা বা এসএমপি ইস্যুতে বিটিআরসির একের পর এক বিধি নিষেধ আরোপে আইনি লড়াই থেকে পিছু হটল গ্রামীণফোন। আদালতে করা রিট তুলে নেয়ার ঘোষণা দিয়ে নিয়ন্ত্রক সংস্থার সাথে আলোচনায় বসতে আগ্রহের কথা জানিয়েছে মোবাইল অপারেটরটি। বিটিআরসিও বলছে, যে কোনো বিরোধ নিরসনে খোলা আলোচনার দরজা। শুভ খানের রিপোর্ট।
গেল 21 জুন টেলিকম সেবায় গ্রামীণফোনের একক আধিপত্য ভাঙতে দুটি বিধিনিষেধ আরোপ করে বিটিআরসি। 1 জুলাই থেকে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়া নতুন কোনো সেবা প্যাকেজ দিতে পারবে না গ্রামীণফোন। বিদ্যমান সেবা প্যাকেজ অফার পরিবর্তনেও কমিশনের অনুমতি লাগবে। এছাড়া গ্রামীণফোনের গ্রাহকরা 3 মাসের বদলে 2 মাস পার হলে নম্বর ঠিক রেখে নতুন অপারেটরে যেতে পারবেন। নতুন এই বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গেল 28 জুন আদালতে যায় গ্রামীণফোন। একই দিন কল আদান প্রদানের আয়ে গ্রামীণফোনের ভাগ কমিয়ে 10 পয়সার পরিবর্তে 7 পয়সা নির্ধারণ করার কথা জানায় বিটিআরসি, যা আগামী 16 জুলাই থেকে কার্যকর হবে। নিয়ন্ত্রক সংস্থার এমন কড়া অবস্থানে আইনি লড়াই থেকে সরে আসার ঘোষণা দিয়েছে শীর্ষ অপারেটরটি। এক বিবৃতিতে গ্রামীণফোন বলছে, নিয়ন্ত্রক সংস্থার সাথে তাদের বোঝাপড়ায় যে ঘাটতি আছে তা গঠনমূলক ও অর্থবহ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে আগ্রহী তারা। গ্রামীণফোনের আলোচনার প্রস্তাবে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আমাদের সকল অপারেটরের জন্য আমাদের আলোচনার দরজা সবসময় খোলা। আমরা যতগুলা নির্দেশনা প্রদান করে থাকি সকল অপারেটরদেরকে সময়ে সময়ে আমরা ব্যাপক পর্যালোচনা, আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। আর সেক্ষেত্রে ওনারা যদি আমাদের কোনো ধরনের নির্দেশনা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আলোচনা করে আমাদের কাছে আসতে পারেন। মুঠোফোন সেবায় একক আধিপত্য ভাঙতে 2018 সালে এসএমপি নীতিমালা অনুমোদন করে বিটিআরসি, যেখানে 40% বেশি শেয়ার না রাখার বাধ্যবাধকতা থাকলেও গ্রাহক সংখ্যায় গ্রামীণফোনের মার্কেট শেয়ার প্রায় 46%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, নিখোঁজের 3 মাস পর নারায়ণগঞ্জের ড্রামের ভেতর মিলল ব্যবসায়ীর লাশ। টাকা নিয়ে বিরোধের জেরে হত্যা। রাজধানীতে নারী সেজে ফেসবুক প্রতারণার অভিযোগে 3 বিদেশি গ্রেফতার। রাতের ঢাকায় কমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা, আর এ সুযোগে বাড়ছে অপরাধ। করোনা সংক্রমণের কারণে জনবল সংকট কি দুষছে বাহিনী। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। করোনাকালের রাত যেন আরো নীরব, নিস্তব্ধ। এই নীরবতার প্রতিফলন আইন শৃঙ্খলা বাহিনীতেও। দিমেতালেই চলছে তাদের কার্যক্রম। রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে বেশিরভাগ জায়গাতেই নেই চেকপোস্ট। কোথাও চেকপোস্ট আছে, নেই নিরাপত্তা বাহিনীর সদস্য। এখানে কোনো চেকপোস্ট নাই, চেকপোস্ট উঠে গেছে। চেকপোস্ট থাকলে তো ভালোই, কোনো অসুবিধা হয় না। করোনা আসার পর থেকে এরা চেক টেক দেয় না, আগে মাঝে মাঝে দিতে হয় না, দেয় না একদম। আর সেই সুযোগে নগর জুড়ে বাসাবাড়িতে বাড়ছে চুরির ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, করোনার কারণে লোকবল সংকট দেখা দিয়েছে, তাই চাইলেও আগের মতো কার্যক্রম চালানো যাচ্ছে না। এছাড়াও কাজ কমে যাওয়ায় বেড়ে গেছে ছোটখাটো অপরাধও। গৃহচুরি যে বিষয়টি, সেটি এখন প্রাধান্য পাচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় হঠাৎ করে যে বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা, সে ধরনের অভিযোগ পাচ্ছি আমরা। মূলত এই দুটো বিষয়কে মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যস্ত করেছি। আমাদের যে স্ট্যাটিক ডিপ্লয়মেন্ট সেটাকে আমরা হ্রাস করে আমরা মূলত যে মোবাইল ডিপ্লয়মেন্ট সেগুলোকে দিকে আমরা মনোনিবেশ করি। অপরাধীদের আইনের আওতায় আনতে সচেষ্ট থাকার কথাও জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরের কমলনগরে 2টি গোডাউনে অভিযান চালিয়ে 115 টন সরকারি চাল ও গম জব্দ করেছে এনএসআই। পরে গোডাউন দুটি সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজিরহাট এলাকার ওই 2টি গোডাউনে অভিযানে 95 টন চাল ও 20 টন সরকারি গম জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। আমরা মোট 95 মেট্রিক টন চাল, সরকারি চাল এবং 20 মেট্রিক টন গম এটি আপাতত জব্দ করেছি এবং সেটি সিলগালা করা হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে আলোচনা হয়েছে, তারা এটি পরবর্তীতে তদন্ত কমিটি গঠন সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বরিশালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এর জেরে হাসপাতালের 4র্থ শ্রেণীর 2 কর্মচারীকে মারধর করা হয়েছে। এ নিয়ে মুখোমুখি অবস্থানে 2 পক্ষ। তবে হাসপাতালের পরিচালক বলছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত 28 জুন চিকিৎসাধীন এক নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্তের অভিযোগ ওঠে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরুদ্ধে। এর জের ধরে পরের দিন হাসপাতালের অফিস সহায়ক দিদারুল ইসলাম ও নুরুল ইসলামকে ইন্টার্ন চিকিৎসকরা মারধর করেন। বৃহস্পতিবার হাসপাতালের পরিচালকের কাছে মারধরের ঘটনার বিচার দাবি করেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। 24 ঘন্টার মধ্যে বিচার না পেলে আন্দোলনের হুমকি দেন তারা। হোস্টেলে নিয়ে যাওয়ার পরে আমাদের মারধর করে অপমান করলো। পিপি খুললে মারতেছে, আবার পিপি পরাই দিয়ে কয় কি এই কেটে যদি ক তাহলে তো খুন করি এলাম, লাশ গুম করি এলাম, তো লাশ কেউ পাইবে না। আমার স্টাফ মারলো, আবার সকাজ করলেন আপনি, হ্যাঁ এর বিশ্বাস আছে। যদি বিশ্বাস 24 ঘন্টা বিচার না করতে পারে তাহলে আমরা আইনগতভাবে যেভাবে আন্দোলন করার সংগঠনের এটা করবো। তবে ইন্টার্ন চিকিৎসকরা মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন উত্ত্যক্তের বিষয়টি ধামাচাপা দিতে তারা অপচেষ্টা চালাচ্ছে। এই যে দুজন লোক তাদেরকে এমনি আমরা জিজ্ঞেস করছিলাম যে এরকম কোনো ইয়ে কিনা, এই এতটুকু এই অপকর্ম ঢাকার জন্য বা ব্যবস্থাটা তাদের বিরুদ্ধে সত্যি না হতে পারে, এই জন্য তারা এই তালবাহানা করে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতালের পরিচালক। আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে আমরা সেটা যথাযথ ইনকোয়ারি কমিটি করে আমরা কিন্তু যথা ব্যবস্থা নেব। গত 27 জুন ওই নারী ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন। ঘটনার রাতে করোনা ওয়ার্ডের 3 তলার একটি কক্ষে একাই ছিলেন তিনি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। করোনায় রেমিটেন্স প্রবাহ কমার পরেও দেশে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $36 বিলিয়ন ছাড়ালো। বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো এ মাইল ফলক স্পর্শ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $36.14 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $183.30 কোটি। এক মাসে রেমিটেন্স পাঠানোর ইতিহাসে এটিও সর্বোচ্চ। এর আগে করোনা মহামারীর মধ্যেই 3 জুন প্রথমবারের মতো দেশে রিজার্ভ $34 বিলিয়ন মাইল ফলক স্পর্শ করে। এখন থেকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষই খাদ্যের মান যাচাই করতে পারবেন। সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় খাদ্য পরীক্ষাগার উদ্বোধন শেষে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস কথা জানান। এতে অভিযান পরিচালনা, মামলা জট থেকে অব্যাহতি সহ নিরাপদ খাদ্য সরবরাহ সহজ হবে বলেও জানান তিনি। এর আগে আমরা যখন বিভিন্ন কোম্পানির পণ্যকে আমরা যখন জরিমানা করতে যেতাম বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেতাম, তারা মামলা টুকে দিত। নির্ণয় না করে আমরা জরিমানা করতে পারি না বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। এরকম অনেক মামলা বিভিন্ন জায়গায় পেন্ডিং আছে। এই অ্যাক্রেডিটেড ল্যাবরেটরির মাধ্যমে আমরা মান নির্ণয় পূর্বক আমরা সেটা যথাযথ ব্যবস্থা নিতে পারব। ক্রিকেটে ফিরতে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। করোনার কারণে দেশের ক্রিকেটাঙ্গন স্থবির হয়ে আছে প্রায় 4 মাস হলো। লম্বা সময় পর এবার ক্রিকেট মাঠে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে বোর্ড। তবে করোনা পরিস্থিতি উন্নতি হলেই মাঠে খেলা ফেরানোটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। তার আগে প্রস্তুতির অংশ হিসাবে দেশের 8টি ভেন্যু তৈরি রেখেছে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়াম, খুলনার আবু নাসের স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। ভারত বিদ্বেষী সে ভারতীয় ক্রিকেটের অনেক ক্ষতি করেছে, শশাঙ্ক মনোহরের উদ্দেশ্যে এমনটাই মন্তব্য করেছেন এন শ্রীনিবাসন। এখানে শেষ না, তেড়ে ফুড়ে আক্রমণ করে আইসিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে বলেছেন দায়িত্ব থেকে পালিয়ে বেঁচেছে সে। কে হতে যাচ্ছেন আইসিসির পরবর্তী চেয়ারম্যান, এ নিয়ে বিস্তর গবেষণা চলছে। কিছুটা নাটকীয়তা চলছে এ নিয়ে সৌরভ গাঙ্গুলি আর কলিন গ্রেভসের নাম শোনা যাচ্ছে বেশ। মন্তব্য করেছেন অনেক ক্রিকেট বিশ্লেষক, কিন্তু বিতর্কিত এন শ্রীনিবাসনের দৃষ্টিতে মনোহর নাকি গেল 4 বছর গলার কাটা হয়েছিল ভারতীয়দের। তাই মনোহরকে নিয়ে এমন গা জ্বালানো বিস্ফোরক মন্তব্য এন শ্রীনিবাসনের। মনোহর ভারতীয় ক্রিকেটের বিশাল ক্ষতি করেছে, তার প্রস্থানে দেশের মানুষ খুশি হয়েছে। সে ভারতীয় ক্রিকেটের অর্থনীতিতে আঘাত করেছে। মনোহর পুরোপুরি ভারত বিদ্বেষী। বিসিসিআই কে কার্যত ধ্বংস করে দিয়েছে শশাঙ্ক মনোহর।
তবে কে হতে যাচ্ছেন আইসিসির সর্বোচ্চ প্রধান, এ নিয়েই চলছে ক্রিকেট পাড়ায় যত গবেষণা। অনেকের নাম শোনা যাচ্ছে, তার মধ্যে হেভিওয়েট প্রার্থী ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভস। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ভোট অনেকটাই নাকি নিশ্চিত করেছেন গ্রেভস। এছাড়াও বিচ্ছিন্নভাবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে জোরে সোরে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিঠু সিন্ডিকেট, মিঠুটা কোন ব্যক্তি সেটা আমি দেখিনি। স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের অভিযোগ অতিরঞ্জিত দাবি মন্ত্রীর। করোনার 4 মাসে দুর্নীতি তদন্তে কমিটি মাত্র একটি, শিগগিরই দুদকের রিপোর্ট। করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেকের, 8 সপ্তাহের মধ্যে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল। একদিনে সর্বোচ্চ শনাক্ত 4019, আরো 38 জনের মৃত্যু। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর। 2 লাখ টাকার ক্ষেত্রে পুরোটা দেয়া হবে নগদ, এর বেশি হলে অর্ধেক দেয়া হবে সঞ্চয়পত্রে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উত্তেজিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বাজেটের কপি ছেঁড়া, সংসদ অবমাননা, মন্তব্য ওবায়দুল কাদেরের। ঢাকা শহরে বাড়ি হলে মানুষ এত অমানুষ হতে পারে, আমার জানা ছিল না। রাজধানীতে বিনা সেটে ভাড়া বাড়ি থেকে শিক্ষার্থীদের উৎখাত, গ্যারেজ ও ডাস্টবিনে ফেলে দেওয়া হয় সার্টিফিকেট। কঠিন সংগ্রামে ভাসমান মানুষ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।